অন পেজ এসইও 2016 বেসিক্যালি এসইওটা কনস্ট্যান্ট চেঞ্জ হয়, তাই না? বিগত 2010 সালে যেরকম এসইও ছিল 2016 কিন্তু ওরকম এসইও নাই। 2006-এ বা 2009-এ এসইওর যেভাবে আমরা এসইও করতাম, 2010-এ যেভাবে এসইও করতাম, 2016-এ এসইওটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, কমপ্লিটলি চেঞ্জড। অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে কোথায়? এসইওর সব কয়টা সেক্টরে চেঞ্জ হয়েছে। অন পেজ বলেন, অন সাইট বলেন, অফ পেজ বলেন, হোয়াট এভার, এসইওর প্রত্যেকটা সেক্টরে অনেক বেশি চেঞ্জ আসছে। হ্যাঁ, গুগল কনস্ট্যান্টলি তাদের অ্যালগোরিদম চেঞ্জ করে, আর অ্যালগোরিদমের সাথে সাথে কোন জিনিসটা আমাদের করতে হবে এখন, কোনগুলো করা যাবে না, এগুলোও চেঞ্জ হয়। ঠিক আছে? গুগল যেহেতু বসে নেই, আমাদেরও কিন্তু বসে আমরা থাকতে পারবো না, গুগলের সাথে পিছনে পিছনে আগাইতে হবে, তাই না? তো এই জন্যই অন পেজ এসইও এই 2016-এ আসলে কোন বিষয়গুলো কাজে লাগে সেগুলো আমরা শিখব। এক্স্যাক্টলি এসইওতে সবসময় পড়াশোনার ভিতরে থাকতে হবে। ধরেন যে আপনি এই কোর্সটা শেষ করলেন, শেষ করার পরে আপনি চিন্তা করছেন যে না, আমি তো সব শিখে ফেলছি, আমার আর কিছু শেখার নাই, তাহলে কিন্তু ভুল করবেন। আপনি হয়তো যা শিখবেন তা দিয়ে আগামী 6 মাস কাজ করতে পারবেন, কিন্তু 1 বছর পরে যা দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনার যে একটা ফাউন্ডেশনটা হবে, ওই ফাউন্ডেশন যদি থাকে, আপনি প্রতিদিন 10 মিনিট করে সময় দেন এটার পিছনে, নতুন নতুন টপিক পড়েন, নতুন নতুন ব্লগ পড়েন এসইও নিয়ে, তাইলে আর কিছু লাগবে না। ক্লিয়ার? তো এটা খুব বেশি জটিল না, আপনার ফাউন্ডেশনটা মেক করাই একটু কমপ্লেক্স। আমরা একটু আগাই, এই ভিডিওটার নিচে আমরা পিডিএফটা দিয়ে দিব, সো ডাউনলোড করে নেবেন সবাই, ঠিক আছে? পিডিএফটা এখানে যত ডাটা আছে সব ডাটাগুলো কুইক স্প্রাউট আর মাইডাস মিডিয়া নামক ওয়েবসাইটগুলো থেকে নেওয়া হয়েছে। কুইক স্প্রাউট হচ্ছে নেল প্যাটেল নামে একটা ভদ্রলোক, তার ওয়েবসাইট, এবং সে ওয়ান অফ দ্য জায়ান্ট ইন এসইও ইন্ডাস্ট্রি, ঠিক আছে? সো এই সোর্সগুলো আমরা ট্রাস্ট করতে পারি। আচ্ছা, এখানে কী কী নিয়ে আমরা আলোচনা করবো একটু দেখি। আমরা একটা ওয়েবসাইটের টেকনিক্যাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, পার্মানেন্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, টাইটেল নিয়ে আলোচনা করব, অপটিমাইজড এসইও টাইটেল। তারপর হচ্ছে ভিজুয়াল মিডিয়া নিয়ে আলোচনা করব, ভিজুয়াল মিডিয়া কীভাবে আপনার ওয়েবসাইটের বাউন্স রেট কমায় সেটা নিয়ে আলোচনা করব। হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আলোচনা করব, যে আসলে আমাদের কী ধরনের কন্টেন্ট দরকার অন পেজ এসইওর জন্য। তারপরে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক নিয়ে কিছু আলোচনা করব। আমরা সবসময় তো ইন্টারনাল লিঙ্ক নিয়ে আলোচনা করি, স্টিল এক্সটার্নাল লিঙ্ক এই 2016-তে এসে অনেক বেশি ম্যাটার করে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব, দেখাবো যে কেমনে কী করতে হয়। কিওয়ার্ডস আছে, এলএসআই টার্ম নিয়ে আলোচনা করব আমরা, অল্টারনেটিভ ট্যাগ ইমেজে, ওয়েবসাইট লোডিং স্পিড, সোশ্যাল শেয়ার, তারপরে হচ্ছে রেসপন্সিভ লেআউট, ইন্টারলিঙ্কিং, ন্যাপ নিয়ে আলোচনা করব। ন্যাপ যেটা লোকাল এসইওর জন্য প্রচুর কাজে লাগে, বাংলাদেশ বেস যারা কাজ করবে। ধরেন যে আপনি বাংলাদেশে একটা ক্লদিং বিজনেস আছে, ঠিক আছে? সো এই ক্লদিং বিজনেসে বাংলাদেশে কীভাবে আসলে আপনি টপে থাকেন, ইটস কল্ড লোকাল এসইও। তো এটা নিয়েও কিছু আলোচনা করব। অন পেজ এসইওর জন্য আসলে লোকাল কী লাগে, স্কিমা মার্কআপ ডাটা, তারপর হচ্ছে একটা ওয়েবসাইটের ট্রাস্ট সাইন বা সিকিউরিটি এনক্রিপশন নিয়ে আলোচনা করব। দ্যাটস ইট। তো চলেন শুরু করি একটা একটা করে। আচ্ছা, আমাদের প্রথম যেটা আছে, না হবে না। আচ্ছা, প্রথম হচ্ছে সলিড টেকনিক্যাল সাইট স্ট্রাকচার। টেকনিক্যাল সাইট স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? একটা ওয়েবসাইটের টেকনিক্যাল সাইট স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? তো অন পেজ এসইওর আগে আমাদের যেটা করতে হবে, ওয়েবসাইট সেট আপ করতে হবে না? ওয়েবসাইট সেট আপ করতে হবে, তারপরে হচ্ছে ওয়েবসাইটে থিম ইনস্টল করতে হবে, তারপরে আমরা ডিসাইড করব যে এটা সাইট স্ট্রাকচার কেমন হবে।
সাইট স্ট্রাকচার, ট্যাকটিক্যাল সাইট স্ট্রাকচারের আন্ডারে কী কী পড়ে আমরা যদি একটু আলোচনা করি। error free code, আচ্ছা এই বেসিক কতগুলো জিনিস আপনারা আরো আস্তে আস্তে আরো অনেক কিছু শিখবেন এটা নিয়ে, সাইট স্ট্রাকচার নিয়ে। বাট বেসিক্যালি এটা দিয়ে আপনারা আসে নাই। আচ্ছা, সলিড স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করার আগে কিছু জিনিস আমরা খুঁজে পাইছিলাম, তাই না? সেটা হচ্ছে এই যে এটা সাইট স্ট্রাকচার। তো এখানে দেখেন 4টা জিনিস আমি লিখছি, সেটা হচ্ছে এরর ফ্রি কোড, ইজি ইন্ডেক্সেশন সিস্টেম, ইজি লিঙ্ক ম্যাপিং, ইজি নেভিগেশন। মানে টার্মগুলো অনেক জটিল লাগতেছে না, অনেক কঠিন কঠিন, কিন্তু বেসিক্যালি সবই কিন্তু সহজ জিনিস। যেমন এরর ফ্রি কোড মানে হচ্ছে এমন কোডিং স্ট্রাকচার লাগবে আপনার ওয়েবসাইটের যেটাতে কোনো ভুল নাই। তো আপনি তো কোনো ডেভেলপার না যে আপনি একটা কোড বুঝতে পারবেন যে এখানে কোডে ভুল আছে কিনা। এর জন্য আমরা গুগলে বিভিন্ন টুল আছে, যে টুলগুলো আসলে আপনাকে বলে দিবে যে এই ওয়েবসাইটের কোডে কোনো সমস্যা আছে কিনা। এর জন্য সারা পৃথিবীর যত ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের একটা মানদণ্ড তৈরি করে এরকম একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান নাম হচ্ছে W3C। একটু দেখায় আপনাদের। হ্যাঁ, W3C, যারা বেসিক্যালি আপনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWW প্রবক্তা বা WWW নিয়ে কাজ করে, ঠিক আছে? আর এখানে ওদের একটা অপশন আছে ভ্যালিডেটর, W3C ভ্যালিডেটর। এই ভ্যালিডেটর দিয়ে আমরা বুঝবো যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, কোডিং স্ট্রাকচার ঠিক আছে কিনা। ক্লিয়ার? তা আমরা যাই এই ওয়েবসাইটটা হচ্ছে validator.w3.org। মনে রাখবেন, এখানে আপনি যেই ওয়েবসাইটটা নিয়ে আসলে অ্যানালাইসিস করতেছেন, যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন, ওই ওয়েবসাইটটার অ্যাড্রেস এখানে দিবেন। সে কী করবে, ওই ওয়েবসাইটটা ইন্ডেক্স করবে এবং দেখবে যে আসলে ভিতরে কি কি প্রবলেম আছে কোডিংয়ে। তো ধরেন আমারটা দিলাম answer.com। এখানে আরও কিছু অপশন আছে, আপনি এখানে দিতে পারেন যদি একটু অ্যাডভান্স লেভেলের হন। দরকার নাই, আমরা সরাসরি চেকে চলে যাব। আচ্ছা, এখানে কিছু এরর আছে। প্রথমে একটা এরর, সেটা হচ্ছে গুগল ফন্টের একটা এরর আছে। গুগল ফন্টের একটা লিঙ্ক ভুল আছে, সোজা কথা যেটা আমি একটা ফন্ট ইউজ করতে চাইছিলাম গুগল ফন্টের ওপেন সেন্স, কিন্তু ওটা লিঙ্ক ভুল আছে বা কোনোভাবে আমার ওই ফন্টটা ওয়েবসাইটে ইনস্টলড হয় নাই বা অ্যাক্সেস করতে পারে নাই। এই জন্য এটা একটা কোডিং এরর। ক্লিয়ার? ওকে। আরও এরর আছে, যেমন এখানে আরেকটা সিএসএস কোড আছে, এক্স ওয়াইড কিড স্পিচ, এই কোডটা ভুল আছে। সো আমরা যেটা করব, এখানে আছে ডুপ্লিকেট অ্যাট্রিবিউট আছে, রিয়েল অথর, এই অ্যাট্রিবিউটটা ভুল আছে। সো আমাদের এটা চেক করতে হবে। ডুপ্লিকেট আইডি আছে একটা এরর, ডুপ্লিকেট অ্যাট্রিবিউট, ডুপ্লিকেট আইডি, ফিচার থাম্বনেইলে এরর আছে।
মানে অনেকগুলো পেজে অনেক কিছু ডুপ্লিকেট সে পাইছে এবং যেগুলো এরর। আমি যেটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটে সব কিছু আমরা কপি করব, কপি করে দেন আমরা আমাদের ডেভেলপারের কাছে পাঠিয়ে দিব যে ওয়েবসাইটে কিছু সমস্যা আছে, তুমি এগুলো ফিক্স করে দাও। আমি জাস্ট খালি এই পুরো পেজটা এখানে সেভ করি, সেভ করে আমার ওয়েব ডেভেলপারকে পাঠাই, সে কিন্তু ইজিলি এই এররগুলো ফিক্স করে দিতে পারবে। এবং আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, প্রথম অন পেজ এসইও বা এসইও শুরু করার আগে প্রথম কিন্তু এই জিনিসটা ফাইন্ড আউট করবেন। এবং কিভাবে ফাইন্ড আউট করবেন সেটা তো বুঝতেই পারছেন, ভুল আছে কিনা, স্ট্রাকচারে কোনো ভুল আছে কিনা, কোডিংয়ে কোনো ভুল আছে কিনা, সেটা খুঁজে পাবেন হচ্ছে আপনি এটা দিয়ে validator.w3c.org। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ হয়ে যাবে। এটুকু তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডেক্সেশন সিস্টেমটা ঠিক আছে কিনা। একটা ওয়েবসাইটের স্ট্রাকচারে ধরেন যে ওয়েবসাইট বানালেন কিন্তু ইন্ডেক্স অফ করা, তার মানে কি আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দর, ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো, কিন্তু এটা গুগলে ইন্ডেক্স হবে না। কারণ কি, আপনি ভিতর থেকে robots.txt এর মাধ্যমে ইন্ডেক্সেশন অফ করে রাখছেন অথবা ড্যাশবোর্ড থেকে ইন্ডেক্সেশন অফ করে রাখছেন, তাহলে তো কোনো লাভ নাই। তার মানে হচ্ছে আপনার মেইন প্রথম যেই এটা যে ওয়েবসাইটের স্ট্রাকচারাল যে প্রবলেমটা, সেই স্ট্রাকচারে একটা বড় একটা ঘাটতি থেকে যাবে। সো আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে চেক করা এই ওয়েবসাইটটা আসলে ইন্ডেক্সেশনে কোনো প্রবলেম আছে কিনা। আমরা যখন robots.txt নিয়ে পড়াশোনা করব তখন robots.txt দিয়ে কীভাবে একটা ওয়েবসাইটের পার্টিকুলার সেগমেন্টগুলো ইন্ডেক্স করতে হয়, ডি ইন্ডেক্স করাইতে হয়, এগুলো আমরা শিখব। ইভেন shamim.com-এ প্রচুর ভিডিও আছে robots.txt নিয়ে, সার্চ দিলেই পাবেন। ওগুলো নিয়ে ভালো, ওগুলো আমরা সামনে আলোচনা করব। ওগুলো নিয়ে আপনি যদি এখন থেকে আইডিয়া পেতে চান ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে আমরা চেক করব যে একটা ওয়েবসাইটের ইন্ডেক্সেশন সিস্টেম ঠিকঠাক আছে কিনা। লিঙ্ক ম্যাপিং। লিঙ্ক ম্যাপিং হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলা যতগুলো লিঙ্ক থাকবে, প্রত্যেকটা আর্টিকেলের তো একটা করে লিঙ্ক থাকবে, তাই না? এই লিঙ্কগুলো ম্যাপ করা আছে কিনা এক জায়গায়, যেটাকে আমরা এসইও ভাষায় বলে সাইট ম্যাপ। যদি আপনার সাইট ম্যাপ না থাকে তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে ভিজিটররা কোথাও গিয়ে একসাথে সব লিঙ্ক দেখতে পাবে না। এটা হচ্ছে একটা সমস্যা। এটা সমস্যা কিন্তু মেজর সমস্যা না। মেজর সমস্যা হচ্ছে গুগল আইসা দেখতে পারলো না যে আপনার ওয়েবসাইটের লেটেস্ট ইউনিক লিঙ্ক কোনটা, যেটা এখনো ইন্ডেক্স হয়নি। এটা হচ্ছে আরেকটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আপনার যদি সাইটে সাইট ম্যাপ না থাকে বা লিঙ্ক ম্যাপিং না করা থাকে, সাইট ম্যাপের কাজ হচ্ছে যখনই আপনি নতুন একটা আর্টিকেল আপনার সাইটে পাবলিশ করবেন, সাইট ম্যাপ সেটা অটোমেটিকলি গুগলকে নক করবে যে ভাই আসো, তুমি আমার ওয়েবসাইটে আসো এবং এখানে দেখো নতুন একটা আর্টিকেল আমি পাবলিশ করছি, তুমি এটাকে তোমার ইন্ডেক্সে নিয়ে নাও। অটো অটো আপনার সাইট ম্যাপ কি করবে, গুগল, ইয়াহু, বিং এরকম যত সার্চ ইঞ্জিন আছে সবাইকে অটোমেটিকলি সে নক করবে যে এখানে নতুন একটা কন্টেন্ট আছে, তুমি এটা তোমার ডাটাবেজে নিয়ে নাও। সো লিঙ্ক ম্যাপিং বা সাইট ম্যাপ যাই বলি না কেন, এই জিনিসটা আপনার ওই ওয়েবসাইটে আছে কি না সেটা খেয়াল রাখবেন। যদি না থাকে, যদি এখানে ইন্ডেক্সেশন সিস্টেম ভালো না থাকে, লিঙ্ক ম্যাপিং না থাকে, তাহলে কি করতে হবে? লিঙ্ক ম্যাপিংয়ের জন্য আমরা কি করব, আমরা ওয়েবমাস্টার টুলসের হেল্প নিব। একটা প্রচুর ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে, প্লাগইন দিয়ে সাইট ম্যাপ বানায় সেটা গুগল ওয়েবমাস্টার টুলে সাবমিট করব। কীভাবে সাবমিট করব সেটা আমরা পরে শিখবো আস্তে আস্তে। জাস্ট খালি এই জিনিসটা মনে রাখেন যে এই জিনিসগুলো একটা ওয়েবসাইটের স্ট্রাকচারাল অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যেগুলো সম্পর্কে না জানলে আপনার এসইও শেখা কঠিন হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ইজি নেভিগেশন। একটা ওয়েবসাইটে যান, যে কোনো একটা ওয়েবসাইটে, ধরেন আচ্ছা এখানে দেখেন ওয়েবসাইটটাতে আসলেন, আসার পরে আপনি যদি চান যে না আমি এখন robots.txt সম্পর্কে জানবো, তাহলে আমি এখানে সার্চ করে বের করতে পারি না robots.txt।
robots.txt robots.txt লিখলে আপনার কিন্তু এখানে চলে আসার কথা robots.txt for acid। এখন আপনি যদি চান যে আমি গুগল ওয়েবমাস্টার টুল সম্পর্কে জানবো, এইমাত্র যেটা নিয়ে একটু আলোচনা করছি, ওয়েবমাস্টার টুল লিখে সার্চ দিবেন। ওয়েবমাস্টার টুল নিয়ে প্রচুর আছে, টিউটোরিয়াল আছে, যেগুলো আমি ইজিলি খুঁজে পেতে পারি, তাই না? ওয়েল, এখন ধরেন যে আমি সার্চ করলাম না, আমি ক্যাটাগরি ওয়াইজ খুঁজবো কন্টেন্টগুলো। এখানে দেখেন নিচে ক্যাটাগরিগুলো আছে। সো ওয়েবমাস্টার, এখানে দেখেন আপনার অন সাইড আছে, অ্যানালিটিক্স অ্যান্ড ওয়েবমাস্টারের আলাদা ক্যাটাগরি আছে। সো এই ক্যাটাগরি থেকেও কিন্তু আমি দেখতে পারি যে আমার এক্সপেক্টেড যেই কন্টেন্ট আমি খুঁজতে যাচ্ছি সেটা ক্যাটাগরি থেকেও কিন্তু বের করতে পারি। এই যে ইজিলি সব কিছু আমি একটা ওয়েবসাইটে গিয়ে পাচ্ছি, এটাই হচ্ছে ইজি নেভিগেশন সিস্টেম। এখন আপনার ক্লায়েন্টের সাইট দেখলেন যে সবই আছে, কিন্তু এখানে উপরে সার্চ বক্স নাই, যেখান থেকে সে কোনো কিছু সার্চ করতে পারবে, বা ক্যাটাগরি নাই, বা ক্যাটাগরি আছে কিন্তু এখানে শো করতেছে না কোথাও, সে কোথাও হিডেন অবস্থায় আছে। একটু টেকনিক্যালি যারা টেকনিক্যাল তারা এটা খুঁজে বের করতে পারবে, সবাই এটা পারবে না। তার মানে কি ওই ওয়েবসাইটের স্ট্রাকচারাল প্রবলেম এটা, যেটা ইউআই ইউএক্স মেনটেন করে না, এবং খুব মেজর একটা প্রবলেম, যেটার কারণে অনেক ইউজার এসে কিছু না পেয়ে, যদিও সাইটে কন্টেন্ট আছে সে খুঁজে পাচ্ছে না, সে কী করবে, বাউন্স করবে সাইট থেকে। এটা যেটা হবে, বাউন্স রেট বেড়ে যাবে। সো এই যে কাজগুলো আমরা করব, এগুলো সবই কিন্তু অন পেজের খুবই ক্রুশাল পয়েন্টস, এবং এগুলো যদি আমরা প্রথম স্টেপেই ফিক্স করতে না পারি, আমাদের অন পেজ এসইও পরবর্তীতে যাই করি না কেন, এগুলোর কারণে কিন্তু আমরা পিছিয়ে থাকি। এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? সো এ পর্যন্তই থাক, তাহলে নামাজের পরে এসে আমরা বাকিটা নিয়ে আলোচনা। এই টেকনিক্যাল সাইট স্ট্রাকচার কিছুটা বুঝলাম আমরা, তাই না? এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, আই হোপ। নেক্সট হচ্ছে অন পেজ এসইও রাইট পারমানেন্ট স্ট্রাকচার। পারমানেন্ট কি আমরা বুঝি? পারমানেন্ট কি? পারমানেন্ট হচ্ছে লিঙ্ক। তো আমরা একটা ওয়েবসাইটে ঢুকে আসলে দেখাই যে পারমানেন্টটা কি। ধরেন enshamim.com, এখানে দেখেন রেডিট মার্কেটিং টিউটোরিয়াল। তো রেডিট মার্কেটিং টিউটোরিয়ালে যখন আমি মাউসটা নিলাম, নিচের দিকে দেখেন একদম একটা লিঙ্ক চলে আসছে না, domain-name.com/reddit-marketing। ক্লিয়ার? এটা হচ্ছে একটা পারমালিঙ্ক। তবে আমরা যখন ওয়েবসাইট সেট আপ করবো, ওয়ার্ডপ্রেস ওখানে ইনস্টল করব, প্রথমে কিন্তু আমাদের এরকম পারমালিঙ্ক থাকে না। প্রথমে এরকম থাকে যে enshamim.com/ না, টাইটেল থাকে না, স্ল্যাশ, তারপরে থাকে হচ্ছে একটা কোশ্চেন মার্ক, p=1 2 3, বা এরকম ABCD, এরকম হাবিজাবি থাকে। ওখান থেকে আসলে বোঝার কোনো উপায় নাই। 20% 30%, হ্যাঁ, 20% 30% বোঝা যায় না আসলে যে এই লিঙ্কটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছি আমি, বা এই লিঙ্কটা কিসের উপরে লেখা, বা হ্যাঁ হ্যাঁ, বোঝা যায় না। আমরা যেটা করব, এসইওর জন্য ওই লিঙ্কটা চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে এরকম একটা জিনিস দিব যাতে করে আমরা কিওয়ার্ডগুলো ওখানে রাখতে পারি। ওকে, একটু লাইভ দেখি আমরা। ধরেন এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকি, আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমি সব কিছু নিয়ন্ত্রণ করি। ক্লিয়ার? যখন আমার কোনো কন্টেন্ট লেখার দরকার হয়, এখান থেকে পোস্টে যায়, অ্যাড নিউতে ক্লিক করলে আমি নতুন একটা আর্টিকেল এখানে লিখতে পারবো, ঠিক আছে? সো বা কোনো ভিডিও পোস্ট করতে হলে পোস্ট দেন অ্যাড নিউ, আমি ওখানে ভিডিও পোস্ট করি। এখন আমরা যখন পারমালিঙ্কে যাব, এখন যদি ওটা পারমানেন্ট চেঞ্জ করতে চাই তাহলে কেমন একটু দেখি। পোস্টে যায়, যদি অ্যাড নিউ পোস্ট দেই,
ওকে, এখানে আমার টাইটেল থাকবে, এখানে হচ্ছে আমার আর্টিকেলটা বা ভিডিওটা। ওকে, দেওয়ার পরে এখানে যা লিখি না কেন ওইরকম করে আমার পারমানেন্ট চলে আসবে অটোমেটিকলি। কেন? কারণ আমি পারমানেন্ট স্ট্রাকচারটা চেঞ্জ করছি। তো ডিফল্ট পারমানেন্ট কেমন থাকে সেটা একটু দেখাই। সেটিংসে যাবেন, সেটিংস থেকে পারমানেন্টস, আচ্ছা সেটিংস থেকে পারমানেন্টসে এখানে দেখেন প্রথম যখন আমরা ওয়ার্ডপ্রেস সেটআপ দিব তখন এই প্লেনে থাকে, ডিফল্ট থাকে প্লেন। তো প্লেনের পারমানেন্ট দেখেন কেমন হয়, nshamim.com/ একটা কোশ্চেন মার্ক p = 1 2 3, মানে এরকম একটা ফরম্যাট থাকে পারমানেন্টের, যেটা আসলে এসইও ফ্রেন্ডলি না। আমরা যেটা করব অন পেজ এসইওতে এই প্লেনটা চেঞ্জ করে, এখানে দেখেন আরও ফরম্যাট আছে, ডেটের নেম আছে, মান্থের নেম আছে, নিউমেরিক ভ্যালু আছে। আমরা যেটা করব এই পোস্ট নেম দিয়ে দিব পারমানেন্ট স্ট্রাকচার। সো যদি পোস্ট নেম দিয়ে সেভ করি তাহলে আমার ওই যে কিওয়ার্ডটা আমরা টাইটেলে দিব ওইটাই অটোমেটিকলি আমার পারমানেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি তো সবাই এটা? আচ্ছা, পোস্ট নেমে দিয়ে সেভ করলাম, দ্যাটস ইট। এটাই হচ্ছে পারমানেন্ট, এবং এইভাবে আমরা পারমানেন্টটা চেঞ্জ করব। টাইটেলটা বড় আছে, হ্যাঁ করা যাবে, করা যাবে। আপনি ওই পারমানেন্ট পোস্ট টাইটেলটার নিচে দেখবেন যে একটা ঘর আছে পারমানেন্ট, ওই লিঙ্কটাকে আপনি কেটে, হ্যাঁ পোস্টের জায়গাতেই আছে। আচ্ছা, এখানে দেখেন একটা এক্সাম্পল দিছে যে এটা হচ্ছে ব্যাড পারমানেন্ট youraddress.com/123400, বা আরেকটা ব্যাড এক্সাম্পল হচ্ছে পারমানেন্টটা অনেক বেশি লং করা। ঠিক আছে, দিস ইজ এ সুপার লং ওয়েবসাইট ইউআরএল ড্যাশ ব্লা 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 ব্লা। ওকে, আমরা যেটা করব এরকম শর্ট করব। এটা হচ্ছে গুড পারমানেন্ট example.com/ আপনার কিওয়ার্ড। এটা হচ্ছে গুড পারমানেন্ট স্ট্রাকচার। সো আমরা ওয়েবসাইটের পারমানেন্টগুলো এরকম ছোট ছোট রাখবো, কিওয়ার্ড ফোকাস, যাতে কিওয়ার্ডটা থাকে পারমানেন্টে, দ্যাটস ইট। যদি আপনি টাইটেলটা সরাসরি পারমানেন্ট হিসাবে দেন তাহলে টাইটেলটা তো অনেক লম্বা থাকে, সো পারমানেন্টটাও লম্বা হয়ে যাবে। এটা চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে। ধরেন যে অল পোস্টে গেলাম, একটা পোস্টের পারমানেন্ট দেখাই আমি। আচ্ছা, এখানে দেখেন আমি টাইটেল যেটা দিলাম আমার পারমানেন্টে কিন্তু এটাই চলে আসছে। ঠিক আছে, আমি এখানে এডিট করব, এডিট করে এখানে আমি কিওয়ার্ডটা বসাবো, এখানে ওকে করবেন, দেখবেন যে আমার পারমানেন্টটা কিন্তু এখন কত সুন্দর হয়ে গেছে, তাই না? দ্যাটস ইট। এখানে আমি যতটুকু কিওয়ার্ড দেব ততটুকুই থাকবে। সবকিছু দেওয়ার পরে আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। ক্লিয়ার? আশা করি পারমানেন্টটা আপনারা বুঝতে পারছেন। ওকে, নেক্সট আসি আমরা অপটিমাইজড টাইটেল ইজ দ্য কি। তার মানে হচ্ছে আমাদের পারফেক্ট টাইটেল ইউজ করতে হবে আমাদের ওয়েবসাইটে। এই যে আমরা ওয়ার্ডপ্রেসে এখানে টাইটেল ইউজ করলাম, এখানে আমরা যে টাইটেলটা ইউজ করব এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কন্টেন্ট, তাই না? সো টাইটেলটা অপটিমাইজড করতে হবে। কেমন অপটিমাইজড? এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে কি কি জিনিস আমাদের খেয়াল রাখবো। টাইটেলটা হবে 55 ক্যারেক্টার্সের মধ্যে। টাইটেলটা 55 ক্যারেক্টার্সের মধ্যে। কারণ কি? কারণ গুগলার একটা টাইটেলটা শো করে ডিসপ্লে অনুযায়ী, একটা পিক্সেল অনুযায়ী। কত পিক্সেল? 512 পিক্সেল, 512 পিক্সেল। গুগল আসলে 512 পিক্সেল সাইজের টাইটেল তার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখায়। কিন্তু আমরা কি মাপতে পারবো কোনটা 512 পিক্সেল 200 পিক্সেল? এইভাবে মেপে মেপে টাইটেল দেওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু যদি আমরা 55 ক্যারেক্টার্সের ভিতরে আমার টাইটেলটা রাখতে পারি তাহলে 512 পিক্সেলের ভিতরে থাকবে। ক্লিয়ার এটা?
আচ্ছা, আরও জিনিস আছে, সেটা হচ্ছে আপনার টাইটেলে যে টার্গেট কিওয়ার্ড, মানে যে কিওয়ার্ডটা দিয়ে আপনি আর্টিকেলটা লিখবেন, ওই কিওয়ার্ডটা যাতে টাইটেলের প্রথমেই থাকে। ফর এক্সাম্পল, আমরা যদি লিখি যে টপ 10 ways proven ways to lose weight in 2016, 2016 সালে ওয়েট লস করার জন্যে 10টা উপায়, 10টা কার্যকরী পদ্ধতি। ঠিক আছে, এখানে দেখেন ওয়েট লসটা কিন্তু মোটামুটি টাইটেলের লাস্টের দিকে আছে। আমরা যদি একটু এটাকে এসইও অপটিমাইজ করা এই টাইটেলটাকেই একটু বেটার করে লিখি, তাহলে কিভাবে লিখতে পারি? লস ওয়েট টুডে, top 10 methods you have ever had বা you have ever followed। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমার যে মেইন কিওয়ার্ডটা সেটা প্রথম দিকে দিলাম, এটার জন্য আমার জন্য এসইও অপটিমাইজড হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে আমার টাইটেলটা আরও বেশি অ্যাট্রাকটিভ হলো। কেন? কারণ আমি এখানে লিখছি যে টপ 10 মেথডস ইউ হ্যাভ এভার ফলোড, মানে তুমি এই 10টা মেথড কখনোই তুমি ফলো করো নাই, কিন্তু এটা এখন কার্যকরী মেথড, এবং এটা দিয়ে আমি ক্লায়েন্টের মধ্যে বা আমার কাস্টমার বা আমার ভিজিটরের মধ্যে একটা ইন্টিগ্রিটি গ্রো করাইলাম, তাই না? একটা এন্টারেস্টমেন্ট গ্রো করাইলাম যে না, আসলে তো এই টাইটেল যেই যারা দেখবে তারা ক্লিক করবে, নতুন কিছু আছে এখানে। পাশাপাশি আমরা এখানে এসইও অপটিমাইজেশনের জন্য আমাদের কিওয়ার্ডটাও প্রথম দিকে রাখলাম। প্রথম দিকে একবারে প্রথম দিকেই রাখতে হবে এরকম না, ন্যাচারালি আপনি যদি একটা ওয়ার্ড পরেও আপনার কিওয়ার্ডটা দেন, ইটস গুড টু গো। ক্লিয়ার? সো অন পেজ এসইওর জন্য টাইটেল ইজ এ ভেরি ক্রুশাল ইস্যু। আচ্ছা, ভিজুয়াল মিডিয়া। ভিজুয়াল মিডিয়া কি? ভিজুয়াল মিডিয়া বলতে আমরা বুঝি হচ্ছে ইমেজ, ভিডিও, তাই না, অ্যানিমেশন, এগুলো হচ্ছে ভিজুয়াল মিডিয়া। তো আমরা এখানে কি বলা হচ্ছে যে আমরা যদি ভিজুয়াল মিডিয়া ইউজ করি তাহলে ওয়েবসাইটের বাউন্স রেট কমে যাবে। এখানে ওয়েটলেস লসের যদি আমি একটা আর্টিকেল লিখি, এখানে ধরেন 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলাম, কিন্তু ভিতরে কোনো ইমেজ নাই, কোনো ভিডিও নাই, মানে একদম চাইলে রচনার মতো হয়ে গেল না? তো এখনকার যদি কেউ রচনা পড়তে চায়, কেউ পড়তে চায় না, কারণ মানুষ অনেক বেশি বিজি। তারা কি করতে চায়? তারা সব কিছু স্ক্যান করে, আর যদি কোনো আর্টিকেল ভালো লাগে তাহলে পড়ে, তারপরেও পড়ে না যদি ওখানে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি না থাকে। এই জন্য আমরা লেখার সাথে সাথে কিছু এক্সাইটিং কিছু ইমেজ দিব, রিলেভেন্ট ইমেজ দিব, যাতে করে সে তার চোখ একটু আরাম পায়। অনেকগুলো টেক্সট পড়তে পড়তে তার চোখ কিন্তু ব্লিঙ্ক না করতে করতে সে একটা পর্যায়ে আসে, মনে হয় যে না আর ভালো লাগতেছে না। ঠিক আছে, কারণ আপনার চোখ কি করে, ওই সিগন্যালটা ব্রেনে পাঠায়, ব্রেন বলে যে থাক এখন না, পরে পড়বে। এই জন্য আমরা যেটা করবো কি, আর্টিকেলের মাঝে মাঝে ভিডিও দিব। হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রাকশন বাড়ানোর জন্য ভিডিও দিব, রিলেভেন্ট ছবি দিব, ফানি ছবি দিব। ঠিক আছে, এটা হবে কি, সে অনেকক্ষণ আপনার ওই আর্টিকেলটা পড়বে। আর অনেকক্ষণ আর্টিকেল পড়লে কি হবে, আপনার বাউন্স রেট কমে যাবে। বাউন্স রেট কমা মানে কি, গুগল আপনার সাইটকে একটু ভালো চোখে দেখবে এবং র্যাঙ্ক করাবে। ক্লিয়ার? এই হচ্ছে ভিজুয়াল মিডিয়ার ব্যবহার, ভিজুয়াল মিডিয়া। ওয়েল, এখানে আরো কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো দেখে নেবেন, যেগুলো আমি বলছি এগুলাই। আচ্ছা, রেগুলার হাই কোয়ালিটি কন্টেন্ট ম্যাটার্স। আপনার ওয়েবসাইটে সব ঠিক আছে, কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নেই, বা আজকে একটা কন্টেন্ট দিয়েছেন, 6 মাস পরে আবার একটা কন্টেন্ট দেন, তাহলে আপনার ওয়েবসাইটে গুগল ভিজিটর পাঠাবে না। বা ধরেন আপনি প্রতিদিন কন্টেন্ট দিলেন, কিন্তু আপনার কন্টেন্টগুলো 1 লাইনের, 2 লাইনের, 5 লাইনের, 10 লাইনের,
ওখানে আসলে ভিজিটর যে আসবে তার পারপোজ ফুলফিল করতে পারবে না, কারণ সে একটা ক্লিয়ারলি একটা গাইডলাইন করতে আসছে, একটা সমাধান চাচ্ছে, সে একটা প্রবলেমে পড়ছে, সেই প্রবলেমের সমাধান চাচ্ছে আপনার আর্টিকেল থেকে, কিন্তু এই দু এক লাইনে ওই সমাধান আপনি তাকে দিতে পারতেছেন না। ওকে, সে কি নেক্সট বার আপনার ওয়েবসাইটে আসবে? আসবে না। এবং গুগল এই জিনিসটা বুঝে, এবং তারাও কিন্তু কোনো মানুষকে আপনার ওয়েবসাইটে পাঠাবে না। এই জন্য যেটা করতে হবে, আমাদের ব্লগ যারা করব, অনলাইনে যারা বিজনেস করব, তাদের যদি কোনো ব্লগ থাকে, ওই ব্লগে একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আপনি আজকে একটা আর্টিকেল দিলেন, 3 মাস আপনার কোনো খবর নাই, ওটা হলে হবে না। আপনি উইকলি দেন বা বাই উইকলি দেন বা মান্থলি দেন, একটা নির্দিষ্ট সময়ে প্রতি মাসেই যাতে ওটা কন্টিনিউ হয়। ধরেন যে মাসে আপনি 2টা আর্টিকেল আপনি দিবেন, প্রতি মাসেই যাতে 2টা আর্টিকেল থাকে। সপ্তাহে যদি একটা করে আর্টিকেল দেন, তাহলে প্রতি সপ্তাহে যাতে একটা করে আর্টিকেল থাকে, এবং প্রত্যেকটা আর্টিকেল যাতে হাই কোয়ালিটি হয়। আর্টিকেল দিলেই হবে না, এখানে স্পষ্ট করে বলা আছে হাই কোয়ালিটি কন্টেন্টস ম্যাটার। হাই কোয়ালিটি বলতে কি বোঝায়? যেগুলো হচ্ছে ওয়েল ডেসক্রিপটিভ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন আছে প্রত্যেকটা সমস্যা। বা আপনি যদি প্রোডাক্ট নিয়ে লেখেন, ওই প্রোডাক্টের প্রত্যেকটা জিনিস নিয়ে পুরো বর্ণনাটা দেওয়া আছে, এবং রিসার্চ না, গুগল সবই ইন্ডেক্স করবে, কিন্তু র্যাঙ্ক করাবে না। র্যাঙ্ক করাবে কাদেরকে? যারা যে এই জিনিসগুলো মেনটেন করবে। গুগল এটা করবে, ইন্ডেক্স করবে, তার ডাটা বেজে নিবে, কিন্তু ডাটা বেজে থাকা মানেই তো র্যাঙ্ক করা না। আপনি এসইউ লিখে গুগলে সার্চ দেন, কত রেজাল্ট আসে? মিলিয়নস অফ মিলিয়নস রেজাল্ট, তাই না? তো যারা 1 মিলিয়ন পরে যাদের অবস্থান, তাদের কি আপনি কখনো খুঁজে পাবেন? কিন্তু তাদেরটাও তো গুগলের ডাটা বেজে আছে না? সো ওদেরকে থেকে তো লাভ নাই। আপনার লাভ হচ্ছে কখন? যখন ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে থাকে, তখন আপনার লাভ, তখন আপনি কিছু ট্রাফিক পাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আর হাই কোয়ালিটি ম্যাটার কন্টেন্ট বলতে কি বোঝা যাচ্ছে? রিসার্চ করে দেখা গেছে যে কন্টেন্টগুলা আকারে বা লেংথে 2000 ওয়ার্ডের বেশি, এই জিনিসটা মাথায় রাখবেন। 2000 ওয়ার্ডের বেশি বড় আর্টিকেলগুলো র্যাঙ্ক করে খুব ভালো। আপনি এসইউ মার্কেটিং টিউটোরিয়াল বা এসইউ ইন 2016 লিখে সার্চ দেন, দেখবেন যে টপে যারা আছে মোস্ট অফ দেম তারা 2000 ওয়ার্ডের উপরে প্রত্যেকটা আর্টিকেল কভার করছে, কারণ তারা জানে যে আসলে কোন ধরনের আর্টিকেল আমাদের লিখতে হবে। হ্যাঁ, একটা আইডিয়া 2000। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন না কেন, আপনি যদি এই পদ্ধতিটা ফলো করেন যে আমার প্রত্যেকটা আর্টিকেল হবে 2000 ওয়ার্ডের উপরে, আপনি দেখবেন যে খুব কম সময়ের ভিতরে র্যাঙ্ক করে ফেলবেন, খুব কম সময়ের ভিতরে। আর আর্টিকেলের ভিতর থেকে কিন্তু প্রচুর কিওয়ার্ড জেনারেট হয়, যেটা আপনি কল্পনাও করেন না যে এটা একটা কিওয়ার্ড হতে পারে। আপনার লিখতে লিখতে ন্যাচারালি কিওয়ার্ড জেনারেট হয়ে যায়, ওগুলা থেকেও আপনি ট্রাফিক পাবেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস, কাদেরকে দিব আমরা? অথরিটি সাইটকে। অথরিটি সাইটকে আমরা এক্সটার্নাল লিঙ্ক দিব। তো এক্সটার্নাল লিঙ্ক মানে কি? আমরা আমাদের আর্টিকেল থেকে বাইরের ওয়েবসাইটগুলোকে যে লিঙ্ক দিব সেগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস। আর ধরেন আমার ওয়েবসাইটে 5-6টা আর্টিকেল আছে, সো একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেলে লিঙ্ক দিলাম, ওইটা কি হবে? ওইটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছেন? আমরা যদি আমাদের আর্টিকেল থেকে বাইরের কোনো ওয়েবসাইটকে লিঙ্ক দেই, সেটা হবে এক্সটার্নাল লিঙ্ক। আর আমাদের সাইটের ভিতরে যদি এক পেজ থেকে আরেক পেজে, এক আর্টিকেল থেকে আরেক আর্টিকেলে আমরা লিঙ্ক দেই, ওইটা হবে ইন্টারনাল লিঙ্ক। ক্লিয়ার? তো বাইরের কাউকে যখন আমরা লিঙ্ক দিব, ব্যাকলিঙ্ক দিব, আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আমার পাশের বাড়ির একজন বললো যে ভাই তুমি তো আমার খুব আপন, তুমি আমাকে একটা ব্যাকলিঙ্ক দাও। আপনি দিবেন? আপনি দিতে পারেন বন্ধুত্বের খাতিরে, কিন্তু যদি আপনি এসইউর কথা চিন্তা করেন, আপনার দেওয়া উচিত না। কেন উচিত না? আপনার বিচার করতে হবে যে আপনি যাকে ব্যাকলিঙ্ক দিচ্ছেন সে কি অথরিটি আছে কিনা, তাকে কি গুগল ট্রাস্ট করে কিনা, তাকে মানুষ ট্রাস্ট করে কিনা। কারণ হচ্ছে আপনি যখন তাকে একটা ব্যাকলিঙ্ক দিবেন, গুগল আপনার ওয়েবসাইটে আসবে, সে ব্যাকলিঙ্ক ধরে ওই ওয়েবসাইটে কিন্তু যাবে।
সো আপনি যদি ভালো রিসোর্সকে রিকমেন্ড না করেন, ভালো ওয়েবসাইটগুলোকে লিঙ্ক না দেন, খারাপ ওয়েবসাইটগুলোকে লিঙ্ক দেন, গুগল আপনার ওয়েবসাইটকে ওই সেম মানের নামায় নিয়ে আসবে। গুগল মনে করবে যে ও খারাপ ওয়েবসাইটগুলোকে ব্যাকলিং দিচ্ছে, খারাপ ওয়েবসাইটগুলোকে রিকমেন্ড করতেছে, তার মানে ওর ওয়েবসাইটও ওদের মতো তেমন ভালো না। এখন আপনার আর্টিকেল থেকে যদি আপনি উইকিপিডিয়াকে লিঙ্ক দেন, গুগল মনে করবে না, ইজ দ্য রাইট গাই। আপনি যদি গুগলের ইউটিউবে কোনো ভিডিওকে, ভালো কোনো ভিডিওকে লিঙ্ক দেন, গুগল মনে করবে না, সে ভালো পথেই আছে, সে ভালো জিনিসকে রিকমেন্ড করতেছে। আপনি যদি বড় সংবাদপত্রগুলা যেমন নিউ ইয়র্ক টাইমস বা দ্য গার্ডিয়ান এই ধরনের কোনো নিউজ পেপারকে লিঙ্ক দেন, গুগল মনে করবে যে না, সে ট্রাস্টেড কোনো সোর্সকে লিঙ্ক দিচ্ছে, তার মানে সে নিজেও একটা ভালো একটা ওয়েবসাইট। বিগত 5 বছর আগে বা 6 বছর আগে আমরা চিন্তা করতাম যে আমাদের সাইট থেকে বাইরের কাউকে লিঙ্ক দেওয়া যাবে না, যদি লিঙ্ক দেই তাহলে আমাদের র্যাঙ্ক পাস হয়ে যাবে। কিন্তু বর্তমানে জিনিসটা কিন্তু একদম উল্টা। এখন আমরা যদি ট্রাস্টেড সোর্সকে লিঙ্ক দেই, গুগল ওইটাকে আরো ভালো চোখে দেখে। ওইটার সাথে সাথে নিজেও বিশ্বাসী হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, নিজেও বিশ্বাসী হয়ে ওঠে। এই জিনিসটা মনে অ্যান্ড্রয়েড কিছু অ্যাপস আছে আপনার ব্যাকলিংকস পাওয়ার জন্য, সেগুলো কি ওগুলা ইউজ করা উচিত হবে না। এই হচ্ছে অথরিটি ওয়েবসাইটের লিঙ্কিং। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারতেছেন? কিওয়ার্ডস ইন ফার্স্ট প্যারাগ্রাফ। আমরা যে আর্টিকেলটা লিখবো এখানে ওয়ার্ডপ্রেসে, ধরেন যে এখানে আর্টিকেল লিখলাম একটা, এখানে আর্টিকেল লিখলাম, তো ধরেন এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? এটা একটা প্যারাগ্রাফ, এটা আরেকটা প্যারাগ্রাফ, ঠিক আছে? এই যে প্রথম প্যারাগ্রাফটা, এই প্রথম প্যারাগ্রাফের 200 ওয়ার্ডের ভিতরে যদি আপনার টার্গেট কিওয়ার্ডটা রাখতে পারেন, তাহলে গুগল ইজিলি বুঝতে পারে যে এই কন্টেন্টটা এই কিওয়ার্ডের উপর বেস করে লেখা। সো আপনার আর্টিকেল শুরু করার সময় প্রথম 200 ওয়ার্ডের ভিতরে আপনার যে টার্গেট কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা ঢোকানোর চেষ্টা করবেন টেকনিক্যালি। যদি করতে পারেন, গুড টু গো। মনে থাকবে এই জিনিসটা? আপনার আর্টিকেলের প্রচুর প্যারাগ্রাফ থাকবে, তাই না? অনেকগুলো সেগমেন্ট থাকবে। সো প্রথম সেগমেন্টের প্রথম 200 ওয়ার্ডের ভিতরে যদি আর্টিকেলটা আপনার কিওয়ার্ডটা ট্যাকটিক্যালি ঢুকাইতে পারেন, আপনি এসইওতে আগে থাকবেন। 200 ভিতরে। হ্যাঁ, প্রথম 200-র ভিতরে। এটাই এখানে বলা হয়েছে। 200 না, 100। প্রথম 100 ওয়ার্ডের ভিতরে। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? এখানে আবার মল সাজেস্ট করছে 100 থেকে 150 ওয়ার্ডের ভিতরে। সো বেটার হয় 100 ওয়ার্ডের ভিতরে আপনি রাখেন, বা 200 ওয়ার্ডের ভিতরে যদি আপনি রাখতে পারেন। প্রথম দিকে রাখাটা হ্যাঁ, প্রথম দিকে রাখবেন। প্রথম প্যারাগ্রাফে প্রথম 200 ওয়ার্ড বা 150 ওয়ার্ড, 100 ওয়ার্ডের ভিতরে হলে আরো ভালো। ক্লিয়ার জিনিসটা? এলএসআই টার্মস ইউজ করতে হবে আমাদের। এলএসআই টার্মস নিয়ে আমরা জানি সবাই, তাই না? জানি না? এলএসআই টার্মস নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, আপনারা ক্লাসে মনোযোগ দেন না, এই কারণে ভুলে গেছেন। এলএসআই মানে হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্স। এলএসআই লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং বা ইন্ডেক্সেশন, যাই বলেন, ঠিক আছে? এটার মানে হচ্ছে, ধরেন আপনি গুগলে সার্চ দিলেন স্কুল, বেস্ট স্কুল ইন ঢাকা। গুগল দেখবে যে গুগল শুধু স্কুলই দেখাবে না, সে ইনস্টিটিউশন লেখা আছে এরকম ওয়েবসাইটও র্যাঙ্ক করাবে। স্কুল কলেজ লেখা আছে এরকম জিনিসও সে র্যাঙ্ক করাবে। ইউনিভার্সিটি লেখা আছে এরকম ওয়েবসাইটও সে র্যাঙ্ক করাবে। কারণ কি? কারণ হচ্ছে গুগল সমার্থক শব্দগুলোকে ভালো করে চিনে। গুগল জানে আপনি যখন স্কুল লিখে সার্চ দিবেন, সে স্কুল ইনস্টিটিউট মোটামুটি সিমিলার জিনিসকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এই জন্য সে স্কুলের পাশাপাশি ইনস্টিটিউটকেও সে র্যাঙ্ক করাচ্ছে। এখন
আপনার দায়িত্ব হচ্ছে আপনি যখন কন্টেন্ট লিখবেন তখন এই স্কুল শব্দটার সমার্থক কী কী হতে পারে সেই জিনিসগুলোও আপনার ওয়েবসাইটে অ্যাড করা, আপনার আর্টিকেলে অ্যাড করা, আর সমার্থক শব্দগুলোকে অ্যাড করা। এতে হবে কি, গুগল যদি আপনার স্কুল শব্দটাকে র্যাঙ্ক করতে না পারে কোনোভাবে, সে ইনস্টিটিউটটাকে হয়তো কোনো না কোনোভাবে সে র্যাঙ্ক করে ফেলতে পারবে। বুঝতে পারছেন? ওই এই এলএসএ টার্মসগুলো খুঁজে পাওয়া কিন্তু খুবই সহজ। আপনারা গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করলে গুগলই সাজেস্ট করবে যে এটা এলএসএ টার্মস কি। ধরেন আমরা কি একটা জিনিস নিয়ে সার্চ দিই, ধরেন যে অনলাইন এডুকেশন। অনলাইন এডুকেশন নিয়ে যদি আমরা সার্চ দিই, গুগলে একদম পেজের নিচের দিকে চলে আসবেন, দেখবেন যে এখানে আর কিছু রিলেভেন্ট সে টার্ম দিয়েছে, অনলাইন এডুকেশনের রিলেভেন্ট, যেগুলো আপনি আপনার আর্টিকেলের ভিতরে ইউজ করতে পারেন। এগুলোই হচ্ছে বেসিক্যালি এলএসআই টার্মস। এলএসআই টার্মস খোঁজার আরেকটা টুল আছে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সুভল, মনে আছে? যে সুভলে গেলাম, আমরা এখানে লিখলাম যে অনলাইন এডুকেশন। এখানে দেখেন অনলাইন এডুকেশনের রিলেভেন্ট যত কিছু আছে আপনার আর্টিকেলে ঢুকানো যায়, সব কিছু কিন্তু এখান থেকে পাবেন। ক্লিয়ার? আরেকটা ওয়েবসাইট আছে ইউবার সাজেস্ট, এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। সো ইউবার সাজেস্ট, সুভল, তারপর হচ্ছে গুগল থেকে আপনি প্রচুর পরিমাণ এলএসএ টার্ম পাবেন, যেগুলো আপনার আর্টিকেলের ভিতরে আপনি ইনপুট দিতে পারেন। ইনপুট দিলে হবে কি, আপনার আর্টিকেলের লেন্থ বাড়বে, কোয়ালিটি বাড়বে, অনেক বেশি ইনফরমেটিভ হবে, এবং গুগলে র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি এলএসএ টার্মসের কারণে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তারপর হচ্ছে ইমেজের অল্টারনেটিভ ট্যাগ ইউজ করতে হবে। অল্টারনেটিভ ট্যাগ কি? একটা সময় ছিল যখন ইমেজগুলো গুগল পড়তে পারতো না। একটা আর্টিকেলের ভিতরে আপনি ইমেজ দিলেন, ধরেন যে আপনি ক্যাটরিনা কাইফকে নিয়ে একটা ব্লগ বানালেন, ঠিক আছে? তো ইমেজ দিলেন, একটা ইমেজ দিলেন ক্যাটরিনা কাইফের আর্টিকেলের ভিতরে, তো অবশ্যই ক্যাটরিনা কাইফের একটা ছবি থাকবে, তাই না? তো আপনি ক্যাটরিনা কাইফ না দিয়ে ওখানে একটা বিড়ালের ছবি দিলেন বা একটা কুকুরের ছবি দিলেন, গুগল মনে করবে ওইটাই ক্যাটরিনা কাইফ, মনে করতো। কিন্তু এখনকার দিনে যেটা হয়, গুগল বুঝতে পারে যে এটা ক্যাটরিনা কাইফ না একটা বিড়ালের ছবি। হ্যাঁ, ওরা ভেরিফাই করা মানে ওরা বুঝতে পারে যে এটা কার ছবি। কিভাবে বুঝতে পারে? ওরা ওই ছবির পিক্সেল মাপে এবং ওই পিক্সেল অনুযায়ী আর এবং সিমিলার ফেস একটা স্ন্যাপ নেয় ফেসের, এই ফেস অনুযায়ী কার কার ফেস সিমিলার সেটা সে খুঁজে বের করে ফেলে। কিন্তু তারপরেও স্টিল অল্টারনেটিভ ট্যাগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। অল্টারনেটিভ ট্যাগ আগে কেন আমরা দিতাম? ওই ইমেজটা আসলে কি সেটা বোঝানোর জন্য আমরা অল্টারনেটিভ ট্যাগ দিতাম, মানে ইমেজের পিছনে একটা টেক্সট বসাই দিতাম, যেটা ইউজাররা বুঝতে পারতো না কিন্তু গুগল বুঝতে পারতো। স্টিল এটা এসইওতে কাজে লাগে। তো এটা কিভাবে বসাবো একটু দেখি। আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ধরেন এটা আপনার আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেলের ভিতরে আপনি একটা ইমেজ দিবেন, ধরেন একটা ইমেজ দেই, সে ধরেন এই ইমেজটা দিলাম। আচ্ছা, এই ইমেজটা আপলোড করার সময় এখানে দেখেন কতগুলো অপশন থাকবে। অপশনের মাঝখানে দেখেন একটা অপশন আছে এএলটি টেক্সট, এটাই আপনার অল্টারনেটিভ ট্যাগ। সো আমরা যদি এখানে আমার কিওয়ার্ডটা দেই এসইও টিউটোরিয়াল, এটাই হবে আমার অল্টারনেটিভ ট্যাগ। সো আপনি যখন একটা আর্টিকেল লিখবেন, ইমেজ আপলোড করার সময় ডান পাশে এই ঘরগুলো ফিল আপ করে ফেলবেন, স্পেশালি অল্টারনেটিভ টেক্সটটা ফিল আপ করবেন। এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড, এবং এটার কথাই বলতেছি যে অল্টারনেটিভ ট্যাগ। এটা দেওয়ার পরে ইনসার্ট ইনটু পোস্ট, দেখেন আপনার এখানে ইমেজটা ইনসার্ট হয়ে গেছে, এবং আপনি যদি সোর্স পেজ দেখেন, ইমেজটার সোর্স দেখেন, এখানে দেখেন অল্টার ট্যাগটা চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাইয়া? এটাই হচ্ছে আমাদের অল্টারনেটিভ ট্যাগ, এবং ইমেজ অল্টার ট্যাগ অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত। তো আমরা অল্টার ট্যাগ ব্যবহার করতে পারবো না অন পেজ এসইওর জন্য?
এবং এই জিনিসগুলা কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করবেন প্রত্যেকটা স্টেপ। পরবর্তীতে যখন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করবেন বা আপনার নিজের ওয়েবসাইটের জন্য কাজ করবেন, একটা কন্টেন্ট আপলোড করার সময় বা ওয়েবসাইট বানানোর সময় অন পেজে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোথায় কোথায় ফিক্স করতে হবে, এই জিনিসগুলো যদি আপনার মাথায় না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই তুমি অন পেজ এসইওটা করে দাও আমাকে, বাজারে এত টাকা, তো আপনি অন পেজে কী কী করবেন, এই জিনিসগুলোই করবেন, ফিক্স করবেন। প্রথম ওয়েবসাইটটা ধরে এই জিনিসগুলোই ফিক্স করবেন সেই প্রথম থেকে। ক্লিয়ার? আচ্ছা, ওয়েবসাইট লোডিং স্পিড। আমরা ওয়েবসাইটের লোডিং স্পিডটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনার কন্টেন্ট ভালো হয়েছে, আপনার ওয়েবসাইটটা দেখতে সুন্দর, সব কিছু ভালো, কিন্তু সাইটটা খুবই স্লো। গুগল কি করবে? গুগল যখন দেখবে যে আপনার সাইটটা স্লো, সে ওই ভিজিটরকে নেক্সট টাইম আপনার ওয়েবসাইটে পাঠাবে না। বা কেউ গুগলে সার্চ করলে সে যাতে আপনার ওয়েবসাইটে না পায়, গুগল ওটা আগে এনশিওর করবে। দ্রুতগতির গুলো গুগল শো করে আগে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। ডিপেন্ড করে অনেক বেড়ে যাবে, অনেক। আপনার ওয়েবসাইটে আসলো, দেখলো যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, সে ঢুকতে পারতেছে না, ঘুরতেছে ঘুরতেছে, ইউজার বিরক্ত হবে না? অবশ্যই বিরক্ত হবে। সে আপনার উপর বিরক্ত হবে, পাশাপাশি গুগলের উপরে বিরক্ত হবে যে তুমি আমাকে এটা কোথায় পাঠাইলা। ওকে, গুগল এই পার্সপেক্টিভ থেকে আসলে এই জিনিসটাকে খুবই ইম্পর্টেন্স দেয়। তো আমার ওয়েবসাইটটা আসলে ভালো আছে কিনা বা আমার ওয়েবসাইটের স্পিড কেমন সেটা আসলে বুঝবো কীভাবে, সেটা দেখার জন্য অনলাইনে বিভিন্ন টুল আছে। যেমন একটা টুল আছে খুবই পপুলার, জিটি ম্যাট্রিক্স। জিটি ম্যাট্রিক্স জিটি ম্যাট্রিক্স আরেকটা আছে pingdom.com। পিংডম, এই দুইটা ওয়েবসাইট দিয়ে আসলে আপনি বুঝতে পারবেন, ওরা আপনাকে দেখাবে যে ওয়েবসাইটে কোথায় কোথায় সমস্যা এবং ওয়েবসাইটের স্কোর কত। যদি 100তে 80 পান, মনে করবেন যে আপনি ভালো আছেন, 80-র নিচে আসলে আপনার কিন্তু সমস্যা আছে। এবং এটা দেখার জন্য আরেকটা টুল আছে, গুগল পেজ স্পিড টুল। গুগল পেজ স্পিড টুল। আচ্ছা, জিটি ম্যাট্রিক্সে দেখি আমরা, এখানে যে ওয়েবসাইটটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন ওইটা দিবেন, যেটা আসলে স্পিড দেখতে চান, সে এখানে দেখেন অ্যানালাইসিস করতেছে। স্ক্যান করতেছে যে আপনার ওয়েবসাইটে কোথায় কি সমস্যা আছে। স্পিডটা কি ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, স্পিডটা কি ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে? ব্যান্ডউইথের উপর এক্স্যাক্টলি না, আপনার ওই যেই জায়গা থেকে ওয়েবসাইটটা কিনবেন, হোস্টিংয়ের আপনার শেয়ার হোস্টিং কিনা বা প্রিমিয়াম হোস্টিং কিনা, এটার উপর ডিপেন্ড করে। ডেডিকেটেড সার্ভারে আপনার স্পিড ভালো পাওয়া যায়। আবার আপনার ওয়েবসাইটে যদি প্রচুর ইমেজ থাকে তাহলে কিন্তু আপনার স্পিড স্লো হবে। মানে কন্টেন্টের উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে তারপরে কোডিংয়ের উপর ডিপেন্ড করে, আপনার হোস্টিংয়ের উপরও ডিপেন্ড করে। আপনি যদি ডেডিকেটেড সার্ভার নেন, আপনার ওয়েবসাইটটা স্পিড হবে বেশি। আচ্ছা, এখানে দেখেন পেজ স্পিড স্কোর 92%, মানে ইটস গুড টু গো। যদি 80 থাকে, 80-র উপরে থাকে, তাহলে মনে করবেন যে আপনার ওয়েবসাইটটা মোটামুটি ভালো, তাড়াতাড়ি লোড হয়। যদি 80-র নিচে থাকে তাহলে আপনি একটু চিন্তা করবেন যে আসলে কোথায় কোথায় সমস্যা আছে। এখানে দেখেন রেড চিহ্ন আছে, যেগুলোতে রেড চিহ্ন আছে আপনি ওগুলো খুঁজে খুঁজে বের করবেন এবং ওগুলো সলভ করার চেষ্টা করবেন। আপনার ওয়ার্ডপ্রেসে এই ইমেজ বলেন বা অন্যান্য জিনিস পেজ স্পিড বাড়ানোর জন্যে কিছু কাজ করতে হয়, কিছু প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে। কি কি ধরেন, ওয়ার্ডপ্রেস প্লাগইনস, কি প্লাগইন আছে? WP সুপার ক্যাশ, WP স্মার্টশিটটা কি করে, আপনার ওয়েবসাইটে যত ইমেজ আছে সবগুলো ইমেজকে সে কম্প্রেস করে ফেলে, কম্প্রেস করে খুব ফাস্টার লোড করে। আর WP সুপার ক্যাশ কি করে, আপনার ওয়েবসাইটে যত জাভাস্ক্রিপ্ট, CSS এবং অন্যান্য যত ভারী ভারী স্ক্রিপ্টগুলো আছে সেগুলোকে সে কম্প্রেস করে
পিএইচপি থেকে শুরু করে যত কোড আছে সবগুলোকে সে মিনিফাই করে রাখে। পরবর্তীতে ওই ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে সে মিনিফাইড ভার্সনটা তাকে দেখাবে। ক্লিয়ার? সো এই ধরনের প্লাগইন আপনারা ইউজ করে ওয়েবসাইটের পেজ লোডিং স্পিড বাড়াইতে পারেন। এসইওর মাধ্যমে এটা করা যায়। হুম, এসইওর মাধ্যমে করা যায় কি মানে লোডিং স্পিডটা বাড়ানো যায়। লোডিং স্পিড বাড়াবেন এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন, এটা তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হলো, অন্য আচ্ছা, ওয়েবসাইটের ক্ষেত্রে যেগুলা নর্মাল ওয়েবসাইট ওগুলোতে কি করতে হয়, আপনার যে স্ক্রিপ্ট এখানে তো দেওয়া আছে দেখেন, তো আচ্ছা, মানে এখানে দেওয়া আছে যে কোথায় কোথায় সমস্যা, প্রবলেমগুলো কোথায় কোথায়। সমস্যাগুলোর ক্ষেত্রেও দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ধরেন এখানে জাভাস্ক্রিপ্টের প্রবলেম আছে, জাভাস্ক্রিপ্টে কোথায় কোথায় প্রবলেম আছে, এই ইউআরএল এ জাভাস্ক্রিপ্টের প্রবলেম আছে, ঠিক আছে। আপনি এটা কোনো ডেভেলপারকে দিয়ে দিলেন যারা পরিচিত, তারা এইটা থেকে আপনার সব কিছু ফিক্স করে দিতে পারে। ওদেরকে বলবেন জাভাস্ক্রিপ্ট কোডটা আমাকে দাও, জাভাস্ক্রিপ্ট কোডটা নিয়ে আপনি এখানে জাভাস্ক্রিপ্ট মিনি ফাইল লিখে সার্চ দেবেন, জাভাস্ক্রিপ্ট মিনি ফাইল জেএস কম্প্রেস। আপনি জাভাস্ক্রিপ্টটা কোডটা এখানে পেস্ট করবেন, ওরা একটা মিনি ফাইল ভার্সন দেবে, ওই ভার্সনটা আপনার সার্ভারে আপ করলে মিনি ফাইল হয়ে গেল। ক্লিয়ার? এখানে আপনার জাভাস্ক্রিপ্ট কোডটা দিবেন, দেন কম্প্রেস করলে সে একটা কম্প্রেস জাভাস্ক্রিপ্ট দিবে, ওই জাভাস্ক্রিপ্টটা আপনি আপনার হোস্টিংয়ে আপ করে দিবেন। বিষয়টা জটিল, যেহেতু আমরা ডেভেলপার না, সো এই সব ক্ষেত্রে ডেভেলপারের হেল্প নেবেন। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন ইউজ করেন তাহলে কোনো ডেভেলপার লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, এনাবল সোশ্যাল শেয়ারস, এটাও একটা ওয়ান পেজের অংশ। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যদি কেউ শেয়ার করতে না পারে তাহলে আপনি বড় একটা এসইও বেনিফিট থেকে বঞ্চিত হবেন। মনে আছে কি কোন সেক্টরে বলেন তো, এটা নিয়ে আলোচনা করছিলাম এর আগে। এসইও সিগন্যাল নামে একটা, আর সরি, সোশ্যাল সিগন্যাল নামে একটা কথা আছে। সোশ্যাল সিগন্যাল র্যাঙ্কিং ফ্যাক্টরস। একটা র্যাঙ্কিং ফ্যাক্টরস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর সোশ্যাল সিগন্যাল। আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যদি ফেসবুকে শেয়ার না হয়, টুইটারে শেয়ার টুইট না হয়, গুগল প্লাসে যদি প্লাস না হয়, বা লিঙ্কডইনে শেয়ার না হয়, গুগল মনে করে যে আপনার কন্টেন্টটা হাই কোয়ালিটির না। ক্লিয়ার? এই জন্য যেটা করতে হবে, আপনার ভিজিটর যাতে ইজিলি শেয়ার করতে পারে সব কিছু, এই জন্য সোশ্যাল আইকনগুলো বসাইতে হবে। আমার ওয়েবসাইটে দেখেন আমি সোশ্যাল আইকন বসাইছি, আপনারা দেখছেন? যে কোনো একটা এতে যান, টিউটোরিয়ালে যান, এখানে দেখেন শেয়ারিং বাটন আছে, তাই না? সো এই শেয়ার থেকে সে এখানে শেয়ার করতে পারতেছে ইজিলি। সো আপনার কন্টেন্টের নিচে যাতে একটা শেয়ার বাটন থাকে কতগুলা, এই জিনিসটা এনশিওর করবেন। এটাও অন পেজের একটা ভাইটাল পয়েন্ট। আপনি চাইলে ফেসবুক দিতে পারতেন না, শেয়ার ফেসবুক। হ্যাঁ, ফেসবুক আছে, কিন্তু ফেসবুকটা এখনো লোড হয়নি, বাট ফেসবুক আছে। এগুলো বসানোর জন্য কোনো কোড করতে হবে না কিছু? হ্যাঁ এগুলো কি প্লাগইন? হ্যাঁ, এগুলা প্লাগইন। এগুলোর জন্য আপনার বিভিন্ন ধরনের প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের প্লাগইন আছে, যেমন সসি, সোশ্যাল শেয়ার, বা অ্যাড দিস সোশ্যাল শেয়ার, অ্যাড দিস লিখে সার্চ দিলেই হবে। তারপরে হচ্ছে আপনার সোশ্যাল শেয়ার লিখে সার্চ দিলে প্রচুর প্লাগইন পাবেন, যেগুলো দিয়ে আপনি আসলে শেয়ার করতে পারবেন। আপনার ওয়েবসাইটে ইনস্টল করলে যে কেউ এসে কন্টেন্টগুলো শেয়ার করতে পারে। সো সোশ্যাল শেয়ার will play a magnificent role on SEO. আচ্ছা, সাইটটা রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভনেস মানে কি বুঝেন? যে কোনো ডিভাইস এসে হ্যাঁ, যে কোনো ডিভাইস দিয়ে যাতে আপনার ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারে। এখন ধরেন একটা ওয়েবসাইট আমি বানাইলাম, সেটা ডেস্কটপ থেকে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন এটা মোবাইলে লোড করলাম তখন পেজগুলো ভেঙে যাচ্ছে বা জুম করে করে দেখতে হচ্ছে, হয় না এরকম? এটা হচ্ছে কেন? কারণ হচ্ছে ওই ওয়েবসাইটটা রেসপন্সিভ না। তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই,
ওয়ার্ডপ্রেসের 95% থিমে এখন রেসপন্সিভ, ফ্রি থিমগুলো। আর পেড থিম তো হ্যাঁ, থিম ইনস্টল করলেই হয়ে যাবে। আর একটা ওয়েবসাইট রেসপন্সিভ কি না সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি। কিভাবে? আমরা প্রথমে ওই ওয়েবসাইটটা ব্রাউজারে ওপেন করব, ধরেন সুভোল্টা, হ্যাঁ সুভোল্টা রেসপন্সিভ কিনা এটা আমরা চেক করি। এটা আমরা কি করব, এরকম করে কমাবো, সাইজ কমাবো, ট্যাবের মতো করে করলে ধরেন যে এটা ট্যাবের ভার্সন একটা, তাই না? কিন্তু সে এখানে দেখেন ভেঙে যাচ্ছে, তার মানে এই ওয়েবসাইটটা রেসপন্সিভ না। এখন আমরা যদি ড্যাপ স্ট্রিমের কথা চিন্তা করি বা আমার এনশাম.কমের কথা চিন্তা করি, এটার ফুল ভার্সন এরকম, তাই না? ফুল ভার্সন এরকম। আমরা যদি এটা ট্যাবের মতো চিন্তা করি, দেখছেন সব ঠিকঠাক হয়ে যাচ্ছে না? তার মানে ট্যাব ভার্সনে চলে আসছে। আমরা যদি এটাকে মোবাইল ভার্সনে নিয়ে আসি, ওয়েবসাইটকে ব্রাউজারটা মোবাইলের মতো করে স্ক্রিন দেন, দেখবেন যে মোবাইলের মতো চলে আসছে। তার মানে কোনো কিছু ভেঙে যাচ্ছে না। ভেঙে যাচ্ছে কি? ভেঙে যাচ্ছে না। আমার ডিভাইস অনুযায়ী সে তার রূপ চেঞ্জ করতেছে, সে কনভার্ট হয়ে যাচ্ছে ডিভাইস অনুযায়ী। দিস ইজ কল্ড রেসপন্সিভনেস। সো মেক শিওর যে আপনার ওয়েবসাইটটা রেসপন্সিভ। এবং রেসপন্সিভ করার জন্য আপনার বিভিন্ন থিম পাওয়া যায়। ইভেন আপনি যদি চান যে আপনার থিমটা রেসপন্সিভ না, কিন্তু স্টিল আপনি আপনার ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে চান, তাহলে কি করবেন? তাহলে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে ডব্লিউপি টাচ। ডব্লিউপি টাচ এই প্লাগইনটা ইনস্টল করে আপনি আপনার ওয়েবসাইটকে রেসপন্সিভ করে ফেলতে পারেন। ক্লিয়ার? ইন্টারলিঙ্কিং ম্যাটার্স। ইন্টারলিঙ্ক মানে কি? ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ আপনার ওয়েবসাইট তো অনেকগুলো কন্টেন্ট আছে, তাই না? তো একটা কন্টেন্ট থেকে যদি আরেকটা কন্টেন্টে লিঙ্ক দেন, এটা হবে ইন্টারনাল লিঙ্ক। সো আপনার ওয়েবসাইটে যত বেশি ইন্টারনাল লিঙ্ক থাকবে তত বেটার। আমরা যদি একটু উইকিপিডিয়া দেখি, উইকিপিডিয়াতে গেলাম, যাওয়ার পর আমরা সার্চ দিলাম যে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ নামে একটা পেজ আসছে। এখানে দেখেন বাংলাদেশের পেজ থেকে বেঙ্গলি কিন্তু উইকিপিডিয়ার আরেকটা পেজ। সে বেঙ্গলিকে এখান থেকে লিঙ্ক দিছে, একটা ওয়েস্ট বেঙ্গলকে লিঙ্ক দিছে, মাউন্টেনিয়াস এস থেকে লিঙ্ক দিছে, গঙ্গা থেকে লিঙ্ক দিছে, ইন্ডিয়া থেকে লিঙ্ক দিছে। ইন্ডিয়াতে ক্লিক করবেন, দেখবেন যে ইন্ডিয়ার উইকিপিডিয়া পেজে চলে যাবে। মানে সেম ওয়েবসাইট, কিন্তু ওর কাছে যত ইনফরমেশন আছে সবগুলা ইনফরমেশন কিন্তু এখান থেকে লিঙ্ক করা। খেয়াল করছেন? প্রচুর ইন্টারলিঙ্কিং না, প্রত্যেকটা লাইনে লাইনে ইন্টারলিঙ্কিং। এই জন্য একটা জিনিস খেয়াল করবেন, আপনি যা কিছু সার্চ দেন গুগলে, উইকিপিডিয়া লিঙ্ক পাবেনই আপনি। সো ইন্টারলিঙ্কিং এরকম একটা স্ট্রং একটা ফ্যাক্টর। ওদের এখানে খুব বেশি ভালো কন্টেন্ট যে এরকম না, ওরা এই ইন্টারলিঙ্কিং এর কারণে এবং প্রচুর ব্যাকলিঙ্ক পাওয়ার কারণে এটা টপে চলে আসছে। আর যখন টপে চলে আসছে তখন মানুষ আরো বেশি কন্ট্রিবিউট করা শুরু করছে। সো ইনফরমেশনটাও এখন অনেক ভালো উইকিপিডিয়া। সো ইন্টারলিঙ্কিং ইজ এ মেজর ইস্যু, যেটা আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে? এবং অন পেজ এসইওতে যদি বলা হয় যে টপ 3 ইস্যু যেটা অবশ্যই আপনার করতে হবে, তার মধ্যে ইন্টারলিঙ্কিং একটা। ইন্টারলিঙ্কিং করা খুব সহজ। আপনার ওয়েবসাইটে ঢুকলেন, হ্যাঁ ঢোকার পরে ধরেন এখানে আমি কিছু লিখলাম এসইও নিয়ে, এসইও টু হাবিজাবি এসইও, ঠিক আছে? তো এসইও নিয়ে তো আমার আরেকটা আর্টিকেল আছে অলরেডি আমার ব্লগে, তাই না? আমি যেটা করব, এখানে এটা ব্লক করার পর এখানে দেখেন লিঙ্ক অপশন আছে একটা, লিঙ্কে ক্লিক করলে এখানে আমি যদি ইউআরএলটা দিয়ে দিই, ধরেন এটা আমার এসইও আরেকটা
পেজ দিয়ে দিলাম অ্যাড লিঙ্ক। সো আমার এখানে ইন্টারলিঙ্কিং হয়ে গেছে। আমরা ভিজুয়ালে দিই, এখানে দেখেন এসইউটা চলে আসছে, তাই না? এবং এটা লিঙ্ক করা আছে। এই হচ্ছে ইন্টারলিঙ্কিং, এবং এটা দেওয়া খুব সহজ। ইন্টারলিঙ্কিং করার জন্য আরেকটা প্লাগইন আপনারা ইউজ করতে পারেন ইন্টারলিঙ্কিং এর জন্য, যেটা হচ্ছে ডব্লিউপি ইনসাইট, বা ডব্লিউপি না দিয়ে শুধু ইনসাইট লিখবেন, ইনসাইটস। ইনসাইটস ইনসাইট লিখে সার্চ দিলে যেটা হবে, ওই প্লাগইনটার মধ্যে জাস্ট খালি কিওয়ার্ডটা লিখবেন। আপনার ওয়েবসাইটের ওই কিওয়ার্ডের উপর বেস করে যা যা আর্টিকেল আছে সবগুলো সে খুঁজে বের করে দিবে। ইনসাইটস এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন, মনে রাখবেন। এখানে আমি যা কিছু লিখতেছি সব কিছু প্লাগইনস নিয়ে। প্লাগইন আমরা কেন ইউজ করব? প্লাগইন ইউজ করব হচ্ছে আপনার যাতে কোড করতে না হয়। অনেক জটিল জটিল জিনিস ইজিলি প্লাগইনের মাধ্যমে আপনি করে ফেলতে পারেন, অটো হয়ে যাবে। আচ্ছা, ন্যাপ ফর লোকাল এসইও। ন্যাপ মানে কি? কারো কোনো আইডিয়া? ন্যাপ মানে হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। নেম, অ্যাড্রেস, ফোন, ঠিক আছে? ধরেন বাংলাদেশে আপনার একটা গার্মেন্টস বিজনেস আছে, ঠিক আছে? আপনি যদি আপনার ওয়েবসাইটে নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার স্কিমা ট্যাগের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারেন, স্কিমা ট্যাগ কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু আমরা পরে শিখব। কিন্তু মনে রাখেন, আপনার নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার শুধু ওয়েবসাইটে না, ওয়েবসাইটের বাইরে যেমন গুগল প্লাস পেজ, গুগল প্লেসেস, তারপর হচ্ছে ইয়েল্প, তারপর হচ্ছে ফোরস্কোয়ার, এরকম ডিরেক্টরিগুলোতে যদি আপনি আপনার বিজনেস নাম এবং নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আসেন, এবং সেম নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার যদি আপনার ওয়েবসাইটে রাখেন, তাহলে গুগল কী করবে? অটোমেটিকলি বুঝতে পারবে যে ইয়েল্পে যে বিজনেসটা দেখছিলাম এটা ওদের, ইয়াহু ডিরেক্টরিতে যে বিজনেসটা দেখছিলাম এটা ওদের, গুগল প্লাসে আমি যে বিজনেসটা দেখছিলাম এটা ওদের, ঠিক আছে? এটাই হচ্ছে ন্যাপ ম্যানিপুলেশন। ন্যাপ মানে হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। সো আপনার ওয়েবসাইটে এনিহাও যাতে এই ন্যাপটা থাকে, যদি ন্যাপটা থাকে এটা আপনার লোকাল এসইওর জন্য অনেক বড় কাজে দেবে। এবং অন পেজ এসইও 2016-এ এসে এটা হচ্ছে মেজর এডিশন এসইওতে। আগে এই জিনিসটা কিন্তু ছিল না, কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা খুঁজে। কোম্পানির অ্যাড্রেস এখন মানুষ গুগলে খুঁজে। আগে কী করতো মানুষ? ফোন দিত যে ভাই আপনার অ্যাড্রেসে কেমনে যাব। এখন আমরা কি করি? গুগল করি যে আমি এলিফ্যান্ট রোড থেকে কিভাবে কাটাবন যাব, কাটাবন থেকে কিভাবে আমি ঢাকা ইউনিভার্সিটি যাব, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের কারোর সাথে আপনি দেখা করতে চান, কলা ভবন কারোর ফোন নাম্বার আপনি খুঁজবেন গুগলে, কাউকে ফোন দিবেন না। এই জিনিসটা কিন্তু এখন অনেক বেশি প্রবল ইন্টারনেটে, তাই না? সো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। আমাদের ওয়েবসাইটে যদি এগুলো থাকে, ন্যাপটা থাকে, গুগল ইজিলি আমাকে ডিটেক্ট করতে পারবে। বিজনেস প্রসপেক্ট যারা খুঁজে, যারা আপনার সাথে বিজনেস করতে চায়, তারা ইজিলি আপনার ওয়েবসাইট অ্যাড্রেস পাবে, আপনার বাসার অ্যাড্রেস পাবে, বা অফিসের অ্যাড্রেস পাবে, বা আপনার ফোন নাম্বার পাবে। সেই ইজিলি আপনাকে কল করে আপনার সাথে ডিল করতে পারে, ঠিক আছে? এটা অন পেজ এসইওর একটা বড় একটা অংশ, ন্যাপ ইমপ্লিমেন্টেশন। ন্যাপ কীভাবে করবো আমরা? আমরা যখন ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটে আমরা বিভিন্ন জায়গায় অনেক কিছু রাখতে পারি উইজেট হিসাবে। তো এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো আর কি। জাস্ট মনে রাখেন যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়ার একটা সেগমেন্ট আমাদের ওয়েবসাইটে কোথাও না কোথাও থাকতে হবে। হ্যাঁ নিচে থাকে ওয়েবসাইটে। হ্যাঁ, ওয়েবসাইটের নিচে থাকে একদম। আচ্ছা, তারপর হচ্ছে স্কিমা মার্কআপ ডাটা। দেখাই একটা ওয়েবসাইট দেখাই আপনাদের, সেটা হচ্ছে schema.org। আমার ওয়েবসাইটে shameem.com-এ schema.org নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল পাবেন। স্কিমা লিখে যে সার্চ দিবেন, ওখান থেকে আইডিয়া পাবেন, এবং আমাদেরও ওইটা শিখবো আমরা সামনে, ঠিক আছে? তারপর একটা আইডিয়া দিয়ে স্কিমা কি, schema.org। স্কিমা ওয়ার্কের পাশাপাশি আমরা
আরও কিছু জিনিস আমরা খেয়াল রাখবো। গুগল ট্যাগ ম্যানেজার আছে, গুগল ট্যাগ ম্যানেজার বা ওয়েবমাস্টার টুলসে গেলে এগুলো পাবেন। ট্যাগ ম্যানেজার দিয়েও আমরা এগুলো অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি। তো স্কিমাটা কি, এখানে যেটা বলছে যে ইউ স্কিমা মার্কআপ ডাটা, স্কিমাটা কি? আমরা যদি গুগলে সার্চ দেই কেএফসি রেস্টুরেন্টস ইন ঢাকা, আচ্ছা সার্চ দেওয়ার পরে কি আসলো? কেএফসি রেস্টুরেন্ট কোথায় কোথায় আছে সেটা আসলো। নিচে দেখেন একটা রিভিউ চলে আসছে, খেয়াল করছেন? এটা কত পয়েন্ট রিভিউ চলে আসছে না? 5-এর মধ্যে এটা কত, 5-এর মধ্যে এটা কত, 5-এর মধ্যে এই রেস্টুরেন্টটা কেমন, চলে আসছে না? এই ডাটাগুলো কিভাবে দেখে গুগল? এই ডাটাগুলো দেখা হচ্ছে স্কিমা থেকে, এবং এই স্কিমা ট্যাগ দিয়ে এই ডাটাগুলো আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারেন। schema.org হচ্ছে স্কিমার ওয়েবসাইট, যেখান থেকে আপনি কোডগুলো নেবেন। যে ধরেন আমার রেস্টুরেন্ট বিজনেস, তো রেস্টুরেন্টের জন্য আমার স্কিমা আছে। ধরেন আপনার অনলাইন ক্লদিংয়ের বিজনেস, ক্লদিংয়ের জন্য আপনার ওই অনলাইন লোকাল বিজনেসের জন্য আপনার স্কিমা আছে। ধরেন আপনার রেস্টুরেন্টও না, আপনার কোনো বিজনেসও না, আপনার একটা ইভেন্টের ওয়েবসাইট, যে আপনি ঢাকার টিসিতে সামনের মঙ্গলবারে কি অনুষ্ঠান হবে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেই ইভেন্ট আপনি শো করাতে চাচ্ছেন, তো ইভেন্টের স্কিমা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন আপনি শুধু প্লেসের ডিরেকশন দেন, যে ঢাকার কোন কোন জায়গায় বাস স্ট্যান্ড আছে, সো ওই যে প্লেসেরও স্কিমা আছে। এই স্কিমা ডাটাগুলো আমরা এখান থেকে পাবো। এখানে দেখেন ইভেন্ট, হেলথ, মেডিকেল টাইপস, অর্গানাইজেশন, পার্সন, ওই যে পার্সন যেটা দিয়ে আমরা ন্যাপ ইউজ করব, প্লেস, লোকাল বিজনেস, রেস্টুরেন্ট, প্রোডাক্ট, যে কোনো ই কমার্স সাইটের প্রোডাক্ট, অফার, রিভিউ, এই সব কিছুই আপনি স্কিমাতে পাবেন। আপনি যদি বই রিভিউ কোনো ওয়েবসাইট হয়, বা মুভি, বা যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, বা মিউজিক, বা রেসিপি, বা টিভি, সব কিছুর স্কিমা আছে। এই স্কিমা ট্যাগগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে হবে অন পেজ এসইওর জন্য। আপনারা schema.org-তে গিয়ে এটা একটু দেখে নেবেন যে স্কিমা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ডকুমেন্টেশনে ক্লিয়ারলি ধারণা আছে যে কীভাবে স্কিমা অ্যাপ্লাই করতে হয়। আরও ভিডিও আছে, ওয়েবসাইট থেকে দেখে নেবেন, বা এটা নিয়ে আমাদের ক্লাস আছে, তো ক্লাসে আমরা শিখবো কীভাবে ইমপ্লিমেন্ট করবো আমরা। স্কিমাটা বুঝলাম, মানে শব্দটা আসলে আচ্ছা, স্কিমা হচ্ছে একটা মার্কআপ ট্যাগ, একটা HTML ট্যাগ, এবং এই ট্যাগটা হচ্ছে গুগল, ইয়াহু, বিং, যত বড় বড় সার্চ ইঞ্জিন আছে তারা চিন্তা করলো যে সবাই তো HTML ট্যাগের বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ইউজ করে, আমরা এরকম একটা ফরম্যাটে আসতে পারি না যে ট্যাগগুলো দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডাটাগুলো খুব সহজে গ্রাফ করতে পারবো এবং মানুষকে দেখাতে পারবো। এটা চিন্তা করেই গুগল, ইয়াহু, বিং, যত জায়েন্ট আছে সবাই মিলে স্কিমা ট্যাগটা ওরা এটা রিসার্চ করতেছে, ঠিক আছে? সো এটা জায়ান্টদের তৈরি করা একটা HTML ট্যাগ, ঠিক আছে? ওই ট্যাগগুলো আমরা কি করব, ওই যে ম্যাটা ট্যাগ যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো আমাদের ওয়েবসাইটে, এই ম্যাটাগুলো স্কিমার মতো করে ইউজ করব, ঠিক আছে? আর আজকের এই টিউটোরিয়ালটাতে কিন্তু আমরা ম্যাটা নিয়ে বেশি একটা আলোচনা করি নাই, খেয়াল করছেন? ম্যাটাটা কিন্তু আগের মতো এত একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল এক সময়, তো এটা আগের মতো এত ইম্পর্টেন্ট না, এই জন্য ম্যাটা প্রসঙ্গটা আমরা বাদ দিচ্ছি। কিন্তু একটা ম্যাটা কিন্তু আমাদের ছিল, টাইটেল ট্যাগ, ঠিক আছে? আমরা যখন কাজ করব, ওই যে আমরা টাইটেল বসালাম না, ওইটাই কিন্তু টাইটেল, এবং ওই টাইটেলের নিচে আমি দেখাই লাইভ, একটা থেকে আরেকটাতে চলে গেছি, তাও মনে পড়ছে যেহেতু বলে দিই। এখানে আমরা যে টাইটেলটা দিব, আর্টিকেল টাইটেল, লস ওয়েট টুডে বা ওয়েট লস টুডে, এরকম যে আর্টিকেলটা দিব, এই আর্টিকেলটাই আপনি এইখানে নিচে একদম নিচে চলে আসবেন, আর্টিকেলটা নিচে চলে আসবেন, আসার পরে ইউএসড এসইও নামে আমি একটা প্লাগইন ইউজ করতেছি। এই প্লাগইনের এখানে আপনি আপনার টাইটেলটা পেস্ট করে দিবেন, বা আপনি যদি এখানে যে টাইটেলের জন্য লস ওয়েট মেথডস অফ 2016, এটাই আপনার হচ্ছে এসইও টাইটেল ট্যাগ
বা এসইও মেটা ট্যাগ, মেটা টাইটেল ট্যাগ। ক্লিয়ার? সো ইন দ্য মিনটাইম টাইটেল মেটা ট্যাগ কীভাবে বসাতে হয় সেটাও শিখে গেলাম। ওকে, সো এসইওতে এই মেটা ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা আছে মেটা ডেসক্রিপশন। এই টাইটেলটা কী নিয়ে লেখা সেটা নিয়ে 160 ক্যারেক্টার্সের ভিতরে আপনি একটা শর্ট একটা সামারি লিখবেন আর্টিকেলটা। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ক্লিয়ার? ওকে, আমরা আবার স্কিমাতে ফিরে যাই। স্কিমাতে যে কোনো একটাতে ক্লিক করবেন, তাহলে আপনাকে ডিটেলস দেখাবে যে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। ধরেন অর্গানাইজেশন, এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে। এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দেব স্ক্রিপ্ট, বা আমরা আরও এটা শিখবো ইন ডিটেল। এখনই এত মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট মনে রাখেন যে ওয়ান পেজ এসইওর জন্য স্কিমা ট্যাগ খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। ক্লিয়ার? আচ্ছা, ট্রাস্ট সাইন এবং সিকিউরিটি এনক্রিপশন। ট্রাস্ট সাইন হচ্ছে আমরা অনেক ওয়েবসাইটে গিয়ে দেখি না যে এটা হচ্ছে পেপাল ভেরিফাইড বা অমুক ভেরিফাইড তমুক ভেরিফাইড, এটা এই অ্যাওয়ার্ড জিতছে ওই অ্যাওয়ার্ড জিতছে, এরকম হয় না? এগুলো দিয়ে আসলে কেন দেয়? এগুলো মানুষের ট্রাস্ট অর্জন করার জন্য। তো গুগল যদি আইসা একটা ওয়েবসাইটে এই সাইনগুলো দেখে, সেও কিন্তু ট্রাস্ট করে ওই ওয়েবসাইটকে। সো এটাও একটা অন পেজের খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমাদের ওয়েবসাইটে আমাদের যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, কোনো সিকিউরিটি কোম্পানি থেকে আমরা যদি কোনো কিছু পাই, তাহলে ওই ব্যাচটা আমরা আমাদের ওয়েবসাইটে ফুটারে বা হেডারে লাগাই রাখবো। এটা হচ্ছে অন পেজের একটা ইস্যু। আরেকটা ইস্যু আছে সিকিউরিটি এনক্রিপশন বা এসএসএল। এসএসএল সম্পর্কে কারো পরিচয় আছে? এসএসএল আমরা যদি ধরেন পেপালে যাই, paypal.com বা payoneer.com-এ যদি আমরা যাই, এখানে দেখেন এই তালা চিহ্নটা সিকিউর বা HTTPS। আচ্ছা, আরেকটা দেখাই, পেপালটা দেখাই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে দেখেন গ্রিন হয়ে আছে পেপালটা, তাই না? নর্মাল টাইপিক্যালি কি এটা দেখেন আপনারা ব্রাউজারে কি এটা দেখা যায়? ধরেন আমি যদি anshamim.com-এ যাই, রেগুলার একটা ওয়েবসাইট, এখানে কি কিছু আছে? এখানে কিছু নাই, কিন্তু একবার সরাসরি ওয়েবসাইটটা। এখানে দেখেন পেপালের নাম আসছে আগে, ওইটা গ্রিন হয়ে আছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে শুধু HTTP না, HTTP পরে একটা এসও আছে। আর নর্মাল ওয়েবসাইটগুলোতে এখানে কি এস আছে HTTP পরে? এখানে এরকম থাকে ব্যাপারটা HTTP, কিন্তু এখানে এস থাকে না, তাই না? এখানে দেখেন এস আছে। কারণ কি? কারণ হচ্ছে এটার যে ডাটাগুলো এনক্রিপ্টেড বা SSL এনাবল। ঠিক আছে, SSL এনাবল। সো SSLটা কিভাবে আমরা পেতে পারি? বিভিন্ন SSL কোম্পানি আছে যারা আপনাকে SSL দিতে পারে। এটার জন্য মান্থলি একটা চার্জ দিতে হয় তাদেরকে। আমরা যারা শুরু করার জন্য SSLটা দরকার নাই, কিন্তু একটা সময় গিয়ে আপনার সাইটের যদি সিকিউরিটি বাড়াইতে চান তাহলে SSL লাগবে। ওই সময় SSL আপনারা নিয়ে নিতে পারেন। এটা ধরেন আপনার ওয়েবসাইট থেকে কে কোনো ট্রানজ্যাকশন করলো, কে ক্রেডিট কার্ডের নাম্বার ইউজ করলো, তো ক্রেডিট কার্ডের নাম্বার ইউজ করলে এটা তো চুরি হওয়ার ভয় থাকে, তাই না? তো SSL কি করবে? ওই ডাটাটা আপনি যে ডাটাটা ইনপুট দিবেন, আপনার নাম, ক্রেডিট কার্ডের নাম্বার, তার গোপন তথ্য, ঠিক আছে, সব কিছু সে এনক্রিপ্ট করে ফেলবে যাতে হ্যাকাররা বা বাইরে কেউ পড়তে না পারে। এই ডাটাটা যার ওয়েবসাইট থেকে আপনি ট্রানজ্যাকশন করবেন, যে প্রোডাক্টটা কিনবেন, ওরা শুধু বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে সিকিউরিটি এনক্রিপশন। এবং গুগল এই জিনিসটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে। আপনার ওয়েবসাইটে যদি SSL লাগানো থাকে, গুগল মনে করে যে আপনি এই বিজনেসটার জন্য সিরিয়াস এবং আপনি রিয়েল পারসন, যার জন্য আপনি এখানে SSL লাগাইছেন। এবং আপনি যারা ইউজার আসছে তাদেরকে কেয়ার করেন, ইউ কেয়ার ইউর ভিজিটর্স, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ ইনস্টলড SSL। এই হচ্ছে এই 2016 সালে
অন পেজ এসইওর জন্য পারফেক্ট এবং ডেফিনেটিভ গাইডলাইন এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, এসইওতে অ্যাটলিস্ট অন পেজ এসইওতে আপনি কারো পিছনে পড়ে থাকবেন না। এখন এই হচ্ছে অন পেজের কাহিনী। এখন চিন্তা করেন যে আপনারা কিভাবে এইগুলো ইউজ করবেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, যদি এগুলা কোনোটা ইউজ করতে প্রবলেম হয়, স্কিমা নিয়ে প্রবলেম হতে পারে, হয়তো নতুন জিনিস, স্কিমাটা ভিডিও দেখে নেবেন বা এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। স্কিমা ছাড়া অন্য কিছু যদি প্রবলেম হয় ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন বা আমাকে ফেসবুকে নক দিতে পারেন যে কোনো ব্যাপারে। সো অন পেজ এসইও আজকে এই পর্যন্তই থাক, কি বলেন?